Hello and welcome to our today's lecture. This is lecture 2 for the chapter chemical bond. And today we are going to discuss the types of chemical bond. আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কেমিক্যাল বন্ড কেন তৈরি হয়। তো সেখানে আমরা দেখেছিলাম যে দুইটা অ্যাটম যখন পাশাপাশি আসে তখন তাদের ভিতরে একই সাথে আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল থাকে হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে, আর বিকর্ষণ বলগুলো থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ভিতরে। এর ভিতর থেকে যখন আকর্ষণ বলটা প্রবল হয় তখন তারা কেমিক্যাল বন্ড তৈরি করে। এছাড়া আমরা আরো দেখেছিলাম যে প্রত্যেকটা অ্যাটমেরই প্রবণতা থাকে যাদের বহিস্থ কক্ষপথে যেন ৮টা ইলেকট্রনের একটা কম্বিনেশন থাকে বা অষ্টক পূর্ণ করে। এরকম একটা টেন্ডেন্সি তাদের থাকে। কারণ অষ্টক পূর্ণ করলে তারা স্টেবল কনফিগারেশন পাবে, ইনার্ট গ্যাসের কনফিগারেশন পাবে অথবা ডুপ্লেট পূর্ণ করতে চায়, হিলিয়ামের কনফিগারেশন পেতে চায়। এছাড়াও আমরা আরো দেখেছিলাম যে ইলেকট্রন গুলার আর যদি দুইটা অ্যাটম যদি কাছাকাছি থাকে তখন তাদের ভিতরে এ যখন বন্ডিং তৈরি হয় কাছাকাছি আসলে তখন তাদের যে পটেনশিয়াল এনার্জি সেটা কমতে থাকে, কাছাকাছি থাকলে পটেনশিয়াল এনার্জি কমতে থাকে এবং স্টেবিলিটি বাড়তে থাকে। ফলে বন্ডিং তৈরি করার ভিতর দিয়ে আমরা বলতে পারি যে অ্যাটম গুলা তাদের স্টেবল অবস্থায় যেতে চায়। সেটা হতে পারে আকর্ষণ বলের ভিতর দিয়ে, হতে পারে তাদের অষ্টক পূর্ণের ভিতর দিয়ে অথবা হতে পারে তাদের পটেনশিয়াল এনার্জি কমানোর ভিতর দিয়ে। এ কারণে কেমিক্যাল বন্ড তৈরি হয়। এরপর আমাদের কাছে একটা প্রশ্ন ছিল, হাউ ডু দে ফর্ম কেমিক্যাল বন্ড? অ্যাটমটা কিভাবে কম্বাইন্ড হয়? তো তখন আমরা সংক্ষেপে যে উত্তরটা দিয়েছিলাম সেটা আবারও বলি। সেখানে বলা হয়েছিল যে আ ইলেকট্রন গুলা যেগুলো আছে অ্যাটমের ভিতরে, সেগুলাকে অ্যাটম কি করে তাদের আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলাকে, যাকে আমরা বলি ভ্যালেন্স শেল ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলাকে রিঅ্যারেঞ্জ করে। রিঅ্যারেঞ্জ এর মাধ্যমে তারা চেষ্টা করে তাদের বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনটা অষ্টক পূর্ণ করে। এখন এই রিঅ্যারেঞ্জ বলতে কি বোঝায়? রিঅ্যারেঞ্জ বলতে অনেক কিছু বোঝায়। ইলেকট্রন শেয়ারিং হতে পারে, ইলেকট্রন ট্রান্সফার হতে পারে অথবা ইলেকট্রন ক্লাউড এর ঘনত্বের কম বেশিও হতে পারে। তো এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমরা বলেছিলাম যে ইলেকট্রন কিভাবে রিঅ্যারেঞ্জ হয় তথা অ্যাটম কিভাবে কম্বাইন করে। তার উত্তর হলো যে অ্যাটম কম্বাইন করে বিভিন্ন উপায়ে। যে উপায়গুলাকে আমরা বলি টাইপস অফ কেমিক্যাল বন্ড। তো সেই কেমিক্যাল বন্ডের প্রধান ২ টা টাইপ সম্পর্কে আমরা জেনেছিলাম যে ২ টা প্রধান টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রং কেমিক্যাল বন্ড, একটা হচ্ছে উইক কেমিক্যাল বন্ড। স্ট্রং কেমিক্যাল বন্ড ছিল আয়নিক অর ইলেক্ট্রোভ্যালেন্ট বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড, সাথে ছিল কোঅর্ডিনেটর ডেভিয়েট বন্ড এবং ফাইনালি ছিল মেটালিক বন্ড। আর উইক বন্ডের ভিতরে ছিল হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ ইন্টারঅ্যাকশন ছিল। তো তার মানে এই যে প্রশ্ন ছিল যে কিভাবে তারা রিঅ্যারেঞ্জ করবে আউটার মোস্ট শেলকে। তো তারা এই বিভিন্ন প্রকারের যে বন্ডিং আছে, এই বন্ডিং এর বিস্তারিত জানলেই কিভাবে তারা রিঅ্যারেঞ্জ করে সেই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। আমরা এই বন্ডিং এর ক্লাসিফিকেশন আজকে শুরু করব। আজকে আমরা ১ম এ আয়নিক অর ইলেক্ট্রোভ্যালেন্ট বন্ড যেটা, সেটাকে আমরা দেখব। তো আয়নিক বন্ড বা ইলেক্ট্রোভ্যালেন্ট বন্ড বা যেকোনো বন্ড দেখার আগে আমাদের বেসিক কিছু টার্মিনোলজি সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। তো ১ম এ আমরা সেই সমস্ত বেসিক ধারণা নিয়ে কথা বলব, যাকে আমরা বলছি টার্মিনোলজিস। তো ১ম টা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির যেই সিম্বল সেটাকে আমরা সাই দিয়ে প্রকাশ করি এবং এটা হচ্ছে কোনো অ্যাটমের বা কোনো পরমাণুর বন্ধনে থাকা অবস্থায় যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওই বন্ধনটা তৈরি হয়েছে, সেই শেয়ার কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা বোঝায়। অথবা সাধারণভাবে যদি এরকম বন্ধন না থাকে তাহলে ইলেকট্রন ক্লাউডকে বা ইলেকট্রনের যে মেঘকে নিজের দিকে টানার প্রবণতা বোঝায়। অর্থাৎ একটা অ্যাটমের বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানা অথবা ইলেকট্রনের মেঘকে নিজের দিকে টানার যে প্রবণতা, এই প্রবণতাটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। ইংলিশে কি বলা হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি is represented by the symbol Psi. It is a chemical property that describes the tendency of an atom to attract a shared pair of electrons or electron density towards itself. এখানে বলা হচ্ছে যেটা, সেটা হলো যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা রাসায়নিক বৈশিষ্ট্য, কেমিক্যাল প্রপার্টি। এবং এই প্রপার্টি দ্বারা আমরা কি জানতে পারি? দ্যাট ডিসক্রাইবস
দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম, সেটা দ্বারা আমরা জানতে পারি যে একটা পরমাণুর প্রবণতা। কি ধরনের প্রবণতা? টু অ্যাট্রাক্ট এ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস অর ইলেকট্রন ডেনসিটি। প্রবণতা হলো যে রাসায়নিক বন্ধনে থাকা অবস্থায় শেয়ার করা ইলেকট্রন জোড়া অথবা ইলেকট্রন ডেনসিটিকে আকর্ষণ করা। কোন দিকে? টুয়ার্ডস ইটসেলফ, নিজের দিকে। তাহলে এটাকে আমরা যদি একসাথে করি তাহলে যেটা পেলাম যে রাসায়নিক বন্ধনে থাকা অবস্থায় ইলেকট্রন জোড়া অথবা ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে কোনো অ্যাটমের টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকেই বলা হবে ওই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরেন পানি। পানিতে থাকে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন। এখানে মূলত ২ টা হাইড্রোজেন তাদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করে। ফলে হাইড্রোজেনের ডুপ্লেট তৈরি হয়, যেটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। আর অক্সিজেন উভয় হাইড্রোজেনের ২ টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তার নিকটতম ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে। তার মানে অক্সিজেনের অক্টেট পূর্ণ হয় এবং হাইড্রোজেনগুলার প্রত্যেকের ডুপ্লেট পূর্ণ হয়। এখন পানিতে থাকা অবস্থায় এখানে একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে অক্সিজেনের একটা প্রবণতা হলো অক্সিজেন এই শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। নিজের দিকে টান দিলে কি হবে? হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে। ফলে অক্সিজেনের ইলেকট্রনের ডেনসিটি একটু বাড়ে এবং হাইড্রোজেন ইলেকট্রন যেহেতু অক্সিজেনকে দিতে বাধ্য হয় কারণ অক্সিজেনের টানটা বেশি, ফলে হাইড্রোজেন পার্শিয়ালি ইলেকট্রনটা দূরে সরে যায় হাইড্রোজেন থেকে। সুতরাং তার পার্শিয়ালি একটা পজিটিভ চার্জ তৈরি হয়। তো ফলে যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন যে অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের এবং অক্সিজেন যে অ্যাটম, অক্সিজেন অ্যাটমের উপরে ২ ধরনের চার্জ আমরা পেয়ে যাই। একটাকে আমরা বলি পার্শিয়ালি পজিটিভ, একটাকে বলি আমরা পার্শিয়ালি নেগেটিভ। তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন হাইড্রোজেনের থেকে যদি ইলেকট্রন ডেনসিটি চলে যায়, সুতরাং হাইড্রোজেন হচ্ছে পার্শিয়ালি পজিটিভ, আমরা এভাবে প্রকাশ করি আরকি সিম্বল দিয়ে। আর অক্সিজেন যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং অক্সিজেন গ্রহণ করে বলতে টান দেয় নিজের দিকে, সুতরাং অক্সিজেন হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ। তো এটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। অক্সিজেন যে টান দিল ইলেকট্রনকে নিজের দিকে, এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি। এরকম হ্যালোজেন যে সমস্ত কম্পাউন্ড গুলো আছে, আমরা যখন কেমিস্ট্রি অফ হ্যালোজেন পড়েছিলাম তখন আপনারা দেখেছেন যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের প্রত্যেকের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তারা ইলেকট্রনকে নিজের দিকে টানতে চায়। তার মানে ইলেকট্রন তারা পেতে চায় আরকি। আচ্ছা, তো আমার মনে হয় আপনারা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। নেগেটিভিটি ছিল যে নিজের দিকে শেয়ার পেতে বা ইলেকট্রনকে টেনে নেয়া বা ইলেকট্রন ডেনসিটিকে টানা। আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে সরাসরি ইলেকট্রন যুক্ত করে ফেলা। কিরকম? ইলেকট্রন অ্যাফিনিটি আসলে একটা শক্তির পরিমাণকে বোঝায়। ইলেকট্রন অ্যাফিনিটি কি? ইলেকট্রন অ্যাফিনিটি is the amount of energy released or spent when an electron is added to a neutral atom or molecule in the gaseous state to form a negative ion. তো বলা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যখন নিউট্রাল অ্যাটম অথবা মলিকুল গ্যাসিয়াস অবস্থায় থাকে, তখন তাদের সাথে যদি একটা ইলেকট্রন যুক্ত হয়, তখন যে পরিমাণ শক্তি রিলিজ হবে সেটা হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি একটা শক্তির পরিমাণ। যখন একটা নিউট্রাল অ্যাটম অথবা মলিকুল গ্যাসিয়াস অবস্থায় থাকে, সে গ্যাসিয়াস অবস্থায় নিউট্রাল অ্যাটম বা মলিকুলের সাথে ইলেকট্রন যুক্ত হলে যে পরিমাণ শক্তি রিলিজ হয় তাকে বলা হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যত বড় হবে, তার স্টেবিলিটি তত বাড়বে। তার নেগেটিভ আয়নে কনভার্ট হওয়া তত সহজ হবে। তো কেন ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বাড়লে তার নেগেটিভ আয়নে কনভার্ট হওয়ার প্রবণতা বাড়ে বা স্টেবিলিটি বাড়ে? কারণ ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যত বেশি হবে তত বেশি শক্তি রিলিজ হবে, যত বেশি শক্তি রিলিজ হবে তত বেশি তার স্টেবিলিটি বাড়বে। যদি একজন লোক দৌড়াইতে থাকে তাহলে তার অনেক বেশি শক্তি রিলিজ হয়। এরপরে দৌড়ানোর শেষে সে আর দাঁড়ায় থাকতে পারে না, অনেক সময় বসে পড়ে, অনেক সময় শুয়েও পড়ে। তার মানে এখন দৌড়ানো অবস্থায় তার স্টেবিলিটি কম ছিল, এনার্জি বেশি ছিল। বসা অবস্থায় তার এনার্জি দৌড়ানোর অবস্থা থেকে কম, স্টেবিলিটি একটু বেশি। যখন সে শুয়ে আছে তার এনার্জি সবচেয়ে কম এবং তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। তাহলে যদি স্টেবিলিটি অর্জন করতে চায় তাহলে
এনার্জি রিলিজ করতে হবে। তো ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এনার্জির ভ্যালু। তো এনার্জির ভ্যালু যত বেশি হবে, যত বেশি এনার্জি রিলিজ করবে, তার স্টেবিলিটি তত বাড়বে। ফলে প্রত্যেক অ্যাটম যারা চাবে তাদের স্টেবিলিটি বাড়ুক, তারা তো চাবে যে ইলেকট্রনটা সে তাড়াতাড়ি এড করুক। আর বেশি পরিমাণে এনার্জি রিলিজ হোক। তো তাদের এনার্জি যত বেশি রিলিজ হয়, বেশি স্টেবিলিটি অর্জন হয়, তার মানে তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি হবে। কারণ সে চাবে যে তাড়াতাড়ি বেশি পরিমাণে এনার্জি রিলিজ করার ভিতর দিয়ে আমি স্টেবল হয়ে যাই। সুতরাং ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যত বাড়বে, তত তার স্টেবিলিটি বাড়তে থাকবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হলো? ইলেকট্রন যুক্ত হয়ে নেগেটিভ আয়নে কনভার্ট হওয়া। যেমন ক্লোরিন, তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু আছে 3.70 ইলেকট্রন ভোল্ট। তো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হবে? ক্লোরাইড আয়নে কনভার্ট হবে। Cl এর সাথে একটা নেগেটিভ সাইন যুক্ত হবে। ক্লোরাইড অ্যানায়নে কনভার্ট হবে। এবং এখানে সে যে পরিমাণ শক্তি রিলিজ করে, সেই শক্তি রিলিজটা তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হিসেবে কাউন্ট হবে। আর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যত বেশি হবে, সে তত বেশি তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে। তো সোডিয়ামের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। ফলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে কনভার্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে আয়নিত করার শক্তি। যেমন ধরেন আপনার কাছে আছে সোডিয়াম, আপনার কাছে আছে ম্যাগনেসিয়াম। সোডিয়ামের বহিস্থ কক্ষপথে আমরা জানি যে একটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সোডিয়াম কিসে কনভার্ট হবে? সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। তো যে একটা ইলেকট্রন সোডিয়ামের বহিস্থ কক্ষপথ থেকে সোডিয়াম ত্যাগ করলে এটা এমনি এমনি ত্যাগ করবে না, ইলেকট্রন বের করতে হলে শক্তি লাগবে। যে পরিমাণ শক্তি দিলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, সেটা হবে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি। তো এখানে কি বলেছে? দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এ নিউট্রাল অ্যাটম ইজ কল্ড আয়নাইজেশন এনার্জি। তো আয়নাইজেশন এনার্জি যদি বেশি হয়, ধরেন ক্লোরিন, তার বহিস্থ কক্ষপথে ৭ টা ইলেকট্রন আছে। ৭ টা ইলেকট্রনকে তো বের করে আনা সহজ না। এই কারণে ক্লোরিনের Cl7+ ৭ টা ইলেকট্রনকে ত্যাগ করলে Cl7+ হবে। এরকম ক্যাটায়ন আমরা পাই না। তো বোঝা যাচ্ছে আয়নাইজেশন এনার্জি যদি ছোট হয় বা কম হয়, তাহলে সেই সমস্ত অ্যাটম খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে কনভার্ট হবে। ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি হবে, তত সহজে ইলেকট্রন গ্রহণ করবে। আয়নাইজেশন এনার্জি যত কম হবে, তত সহজে সে ইলেকট্রন ত্যাগ করবে। আয়নাইজেশন এনার্জির কারণে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে কনভার্ট হয়। আর ইলেকট্রন অ্যাফিনিটির কারণে ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি সেটা হচ্ছে নেগেটিভ আয়নে কনভার্ট হয়। তো তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে ছোট্টটা জিনিস বোঝা যায় যে, যে সমস্ত অ্যাটমের বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ১ টা, ২ টা বা ৩ টা হয়, তাদের জন্য ক্যাটায়নে কনভার্ট হওয়া সহজ। তাদের ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণ কম থাকবে, কিন্তু আয়নাইজেশন পটেনশিয়াল এর ভ্যালু কম থাকবে। ফলে তারা খুব সহজেই ক্যাটায়নে কনভার্ট হবে। আর যাদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ৭ টা, ৬ টা বা ৫ টা, তাদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বেশি থাকবে। একইভাবে তাদের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি থাকবে। যেহেতু আয়নাইজেশন এনার্জি বেশি, সুতরাং তারা ইলেকট্রন ত্যাগ করবে না। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হলে ইলেকট্রন তারা গ্রহণ করবে। গ্রহণ করে তারা অ্যানোনে কনভার্ট হবে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি তো দেখলামই, নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা। তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা স্পেসিফিক একটা কেমিক্যাল বন্ড নিয়ে আলোচনা করব। আমাদের এই কেমিক্যাল বন্ডের নাম হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর বন্ডিং বাই ট্রান্সফারেন্স অফ ইলেকট্রন। আয়নিক বন্ড কাকে বলে? এখন আয়ন তৈরি করার ভিতর দিয়ে কেমিক্যাল বন্ড তৈরি হয়, তাকে আমরা বলবো আয়নিক বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাকে বলে? যখন পজিটিভ এবং নেগেটিভ আয়নের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের প্রভাবে যখন বন্ডিংটা তৈরি হয়, তাকে আমরা বলি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর এটাকে আমরা পোলার বন্ডও বলি, কারণ এখানে নেগেটিভ পোল থাকে, পজিটিভ পোল থাকে। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই, এবং এর সাথে আমি যে ৩ টা রকম বললাম সেটাও দেখব। সংজ্ঞা হচ্ছে the chemical bond formed between two atoms by transfer of one or more valence electrons from one atom to other is called ionic bond. আয়নিক বন্ড কাকে বলবো? যখন একটা অ্যাটমের এক বা একাধিক ভ্যালেন্স ইলেকট্রন অপর একটা অ্যাটমে ট্রান্সফার করার ভিতর দিয়ে কেমিক্যাল বন্ড গঠিত হবে, তখন সেটাকে আমরা বলবো আয়নিক বন্ড। সেজন্য বলা হচ্ছে কি, the chemical bond formed between two atoms. আয়নিক বন্ড হলো সেই রাসায়নিক বন্ধন যেটা দুইটা অ্যাটমের ভিতরে সংঘটিত হয়। কখন?
কিভাবে? বাই ট্রান্সফার অফ ওয়ান অর মোর ভ্যালেন্ট ইলেকট্রনস, এক বা একাধিক ভ্যালেন্স ইলেকট্রন ট্রান্সফারের ভিতর দিয়ে। কোথা থেকে কোথায়? ফ্রম ওয়ান অ্যাটম টু আদার অ্যাটম। তাহলে একটা অ্যাটম থেকে অন্য একটা অ্যাটমে এক বা একাধিক ভ্যালেন্স ইলেকট্রন ট্রান্সফারের ভিতর দিয়ে যেই কেমিক্যাল বন্ডটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ডের অপর নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, অপর নাম হচ্ছে পোলার বন্ড। এখন কেন এটার কিভাবে হয় তার আমরা একটা সিম্বলিক দেখি, সিম্বলিক দেখলে এবং এই ডেফিনিশনের পয়েন্টগুলো আমরা বুঝতে পারবো। তো এখানে আমাদের দুইটা অ্যাটম আছে, একটা অ্যাটম হচ্ছে এ, অপর একটা অ্যাটম হচ্ছে বি। এ অ্যাটমের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর বি অ্যাটমের বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। ফলে এ অ্যাটমের এই বহিস্থ কক্ষপথের একটা ইলেকট্রন, যেটা ভ্যালেন্স ইলেকট্রন বলতেছি, সে যদি এই একটা ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে সে যেকোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে পারবে। আর বি, যার বহিস্থ কক্ষপথে 7টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও যেকোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে পারবে। এখন এ যদি এই বি কে ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে এও অষ্টক পূর্ণ করে অথবা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে, আর বিও অষ্টক পূর্ণ করতে পারে। ফলে এ তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা বি কে দিয়ে দিল। ফলে বির বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন সংখ্যা টোটালি অষ্টক পূর্ণ হলো। আর ইলেকট্রন যেহেতু বি একটা গ্রহণ করলো, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা আমরা জানি যে সেটা হচ্ছে অ্যানায়নে কনভার্ট হয়, সেটা হচ্ছে বি মাইনাস হয়ে গেল, পি একটা অ্যানায়নে কনভার্ট হলো। আর ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি যে সে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়নে কনভার্ট হয়। ফলে এ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে কনভার্ট হলো। এখন আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পোল বিদ্যমান। একটা হচ্ছে এখানে এটা পজিটিভ পোল এবং আরেকটা হচ্ছে এখানে নেগেটিভ পোল। তো নেগেটিভ এবং পজিটিভ পোল তৈরি হয়ে গেল। পজিটিভ এবং নেগেটিভ যখন দুই ধরনের পোল থাকে তখন তাদের ভিতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে পজিটিভ এবং নেগেটিভ পোলের ভিতরে। যখন পজিটিভ এবং নেগেটিভ পোলের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে তখন তাদের ভিতরে বন্ধন তৈরি হবে। যখন তাদের ভিতরে এই বন্ধনটা তৈরি হয় তখন এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে আমাদের আয়নিক বন্ড। তাহলে আমরা দেখলাম যে এখানে আয়ন তৈরি হয়েছে, সুতরাং এর একটা নাম হচ্ছে আয়নিক বন্ড। আর এখানে আয়ন তৈরি হয়েছে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, সুতরাং এটা আয়নিক বন্ড। এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কাজ করতেছে, সুতরাং এটার অপর নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এখানে পজিটিভ পোল এবং নেগেটিভ পোল তৈরি হয়েছে, সুতরাং এর অপর একটা নাম হচ্ছে পোলার বন্ড। তো আমার মনে হয় জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখব যে আমরা এটাকে যদি ভাষায় লিখি কিভাবে এটাকে বর্ণনা করব। এতক্ষণ যেটা দেখলাম সেটা একটু ভাষা দেখি। তো ইলাস্ট্রেশন দেখতেছি আমরা। তো মনে করেন এখানে এই যে সোডিয়াম যেটা সেটা হচ্ছে আমাদের এ, আর ক্লোরিন যেটা সেটা হচ্ছে আমাদের বি অ্যাটম, যেটা এর আগে দেখলাম কিছুক্ষণ আগে, এ অ্যাটম আর বি অ্যাটম। ধরে নেন এটা হচ্ছে আমাদের এ অ্যাটম এবং এটা হচ্ছে আমাদের বি অ্যাটম। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে let us consider two atoms A and B. আমরা মনে করি দুটো অ্যাটম আছে A অর্থাৎ সোডিয়াম এবং B অর্থাৎ ক্লোরিন। Atom A has one electron in its valence shell. এই অ্যাটমের বহিস্থ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন আছে, তার মানে তার ভ্যালেন্স শেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। while atom B has 7 electrons. অপরদিকে যে বি অ্যাটম তার বহিস্থ কক্ষপথে 1 2 3 4 5 6 7 7টা ইলেকট্রন বিদ্যমান। Thus A has 1 electron in excess. কাজেই এই অ্যাটমের বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন অতিরিক্ত আছে। কেন অতিরিক্ত আছে? কারণ এই একটা ইলেকট্রনটা অষ্টক পূর্ণ করার থেকে একটু বেশি।
সেই সেন্সে এটা অতিরিক্ত ইলেকট্রন। এটা ত্যাগ করলে অষ্টক পূর্ণ হয়। And atom B has 1 electron short than the stable octet এবং B অ্যাটমের বহিস্থ কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য 1 ইলেকট্রন শর্ট আছে। তাহলে কি হবে? Therefore সুতরাং A transfers an electron to B and converts into positive cation A+. সুতরাং A সে হচ্ছে তার বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বি অ্যাটমকে দান করে এবং ইলেকট্রন দান করার ভিতর দিয়ে এ প্লাস ক্যাটায়নে কনভার্ট হয়। যেহেতু আমাদের এখানে এ বলতে সোডিয়াম অ্যাটম বোঝানো হচ্ছে, সুতরাং এ প্লাস বলতে সোডিয়াম প্লাস ক্যাটায়ন বোঝানো হচ্ছে। এ আর এটা হচ্ছে ডি। এ হবে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এ প্লাস, আর বি ইলেকট্রন গ্রহণ করে হবে বি মাইনাস। আচ্ছা, on the other hand, B accepts an electron from A and converts into negative ion or anion B minus. অপরদিকে B ওই ইলেকট্রনটা গ্রহণ করে এখানে দেখেন গ্রহণ করে সে নেগেটিভ আয়নে কনভার্ট হয়, যাকে আমরা বলছি B মাইনাস। আর যেহেতু এখানে B মাইনাস বলতে ক্লোরিন বোঝানো হয়েছে, সুতরাং এটা হবে ক্লোরাইড আয়ন বা ক্লোরাইড অ্যানায়ন। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে বলা হচ্ছে in this transaction both the atoms acquire a stable electronic configuration of their nearest inert element এবং ইলেকট্রন এভাবে ত্যাগ করার দেওয়ার ভিতর দিয়ে দুইটা অ্যাটমই তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে এবং যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে স্টেবল, সুতরাং সেটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে কনভার্ট হয়ে যায়। সোডিয়াম প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের সাথে মিলে যায়, কারণ সোডিয়াম প্লাসের ইলেকট্রনের সংখ্যা 10টা, নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। আর ক্লোরাইড আয়ন যেটা ক্লোরাইড অ্যানায়ন মূলত তার ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 18টা, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের সাথে মিলে যায়। এজন্যই বলা হচ্ছে যে তারা কি হয়, যে দে অ্যাকোয়ার এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য নিয়ারেস্ট ইনার্ট গ্যাস বা ইনার্ট এলিমেন্ট, এবং তারা তাদের নিকটতম ইনার্ট গ্যাস বা ইনার্ট যে ইলেকট্রিক গ্যাসটা আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে। The resulting cation and anion are held together by electrostatic force of attraction. এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হইলো, তারা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ পোল যুক্ত, এবং পজিটিভ এবং নেগেটিভ পোল থাকলে তাদের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ফলে তাদের এই আকর্ষণ বলের কারণে তারা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়, এবং এই বন্ধনকে আমরা কি বলবো? which is called ionic bond or electrovalent bond, এবং এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ড অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করলো, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, সোডিয়াম হয়ে গেল পজিটিভ, ক্লোরিন হয়ে গেল নেগেটিভ, এবং নেগেটিভ এবং পজিটিভ তাদের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে এবং তারা একত্রে বন্ধন তৈরি করে, যাকে আমরা বলছি আয়নিক বন্ড অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অথবা পোলার বন্ড। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই আয়নিক বন্ডের কিছু ফ্যাক্টর দেখব, যেগুলো এই আয়নিক বন্ডটাকে তৈরি হতে সাহায্য করবে। আয়নিক বন্ড তৈরি করার জন্য কিছু ফ্যাক্টর আছে যেগুলো আয়নিক বন্ড তৈরি করার জন্য সহায়ক ভূমিকা পালন করে। তো সেগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টরস ফেভারিং দ্য ফরমেশন অফ আয়নিক বন্ড। সেই সমস্ত কারণ যেগুলো আয়নিক বন্ড তৈরি করতে ফেভার করে, সাহায্য করে। তো প্রথম হচ্ছে নাম্বার 1, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা। তো সেখানে বলা হচ্ছে the atom which is converted into cation should possess 1, 2 or 3 valence electrons in their outermost shell, while the atom which is converted into anion should have 5, 6 or 7 valence electrons. যে সমস্ত অ্যাটমগুলা ক্যাটায়নে কনভার্ট হয় তাদের বহিস্থ কক্ষপথে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকতে হবে,
এবং যে সমস্ত অ্যাটমগুলা অ্যানায়নে কনভার্ট হয় তাদের বহিস্থ কক্ষপথে ৫, ৬ বা ৭ টা ভ্যালেন্স ইলেকট্রন থাকতে হবে। তাহলে খুব সহজেই সে ক্যাটায়নে কনভার্ট হতে পারবে এবং সহজেই তারা অ্যানায়নে কনভার্ট হতে পারবে। এজন্য সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো ক্যাটায়নে কনভার্ট হয়। অপরদিকে ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে অ্যানায়নে সহজে কনভার্ট হয়। তো তাহলে আমরা এই ধরনের অ্যাটম বা ক্যাটায়ন গুলো কোথায় পাবো? The elements of group 1A, 2A and 3A satisfy the condition for the formation of cation, and the elements of group 5A, 6A and 7A satisfy the condition for the formation of anion. পিরিয়ডিক টেবিলের 1A, 2A এবং 3A তে যে সমস্ত এলিমেন্ট থাকে তাদের বহিস্থ কক্ষপথে ১ টা, ২ টা বা ৩ টা করে ইলেকট্রন থাকে। ফলে তারা ক্যাটায়ন তৈরি করার জন্য যেই শর্ত ১, ২, ৩ টে ইলেকট্রন ধারণ করে বিধায় তারা সহজে ক্যাটায়নে কনভার্ট হয়। অপরদিকে গ্রুপ 5A, 6A, 7A এই সমস্ত যে গ্রুপ আছে তাদের এলিমেন্টস গুলার, অ্যাটম গুলার বহিস্থ কক্ষপথে ৫ টা, ৬ টা, ৭ টা করে ইলেকট্রন থাকে। ফলে তাদের জন্য অ্যানায়নে কনভার্ট হওয়া সহজ বিধায় তারা সহজে অ্যানায়নে কনভার্ট হয়। নাম্বার 2, আয়োনাইজেশন এনার্জি। The ionization energy of the metal atom should be low. সচরাচর যারা ক্যাটায়নে কনভার্ট হয় তারা হচ্ছে মেটাল অ্যাটম হয়। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো যদি ক্যাটায়নে কনভার্ট হতে হয় আমরা দেখলাম যে ক্যাটায়নে কনভার্ট হতে হলে ইলেকট্রন ত্যাগ করতে হয়। ইলেকট্রন ত্যাগ করানোর জন্য যে শক্তি লাগে সেটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জি যদি কম হয় তাহলে খুব সহজেই সেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে কনভার্ট হবে। সুতরাং যে সমস্ত মেটালগুলা ক্যাটায়নে কনভার্ট হবে সেগুলার আয়োনাইজেশন এনার্জি কম হইতে হবে। তাহলে সহজে তারা ক্যাটায়নে কনভার্ট হবে এবং পজিটিভলি চার্জ আমরা একটা অ্যাটম পাবো। Number 3, the electron affinity. The electron affinity of the non-metal should be high. আচ্ছা, তো যেই সমস্ত এলিমেন্টস গুলা অ্যানোনে কনভার্ট হয় সেগুলো সচরাচর নন মেটাল হয়। ইলেকট্রন অ্যাফিনিটি কি? যে ইলেকট্রন গ্রহণ করার সময় যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হলে তার স্টেবিলিটি বাড়ে। খুব সহজেই সে ইলেকট্রন গ্রহণ করে। তো গ্রুপ 7 এ, 5 এ, 6 এ যেগুলো আছে এই সমস্ত এলিমেন্টস গুলা ইলেকট্রন গ্রহণ করে অ্যানোনে কনভার্ট হওয়ার জন্য তাদের ইলেকট্রন অ্যাফিনিটি অনেক হাই হইতে হবে। যাতে খুব সহজেই সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানোনে কনভার্ট হয়। Number 4, the lattice energy of the ionic compound formed should high. আয়নিক কম্পাউন্ড মানে আয়নিক বন্ডের মাধ্যমে যে কম্পাউন্ডটা তৈরি হবে তাকে আমরা বলি আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি অনেক বেশি হতে হবে। ল্যাটিস এনার্জি তাহলে কি জিনিস? আমরা একটু দেখি ল্যাটিস এনার্জি কি জিনিস। এটা আসলে ক্রিস্টালের সাথে সম্পর্কিত একটা জিনিস। এখানে কি বলছে? The energy released when 1 gram mole of a crystal is formed from its gaseous atoms is called the lattice energy of the crystal. তো বলা হচ্ছে যদি ১ গ্রাম মোল ক্রিস্টাল গ্যাসিয়াস অ্যাটম থেকে তৈরি হয় এবং সেই সময় তৈরি হওয়ার সময় যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেই এনার্জিটাকে বলা হবে হচ্ছে ল্যাটিস এনার্জি। যেমন এটা একটা গ্যাসিয়াস ক্যাটায়ন, এটা আরেকটা গ্যাসিয়াস ক্যাটায়ন। এটা হচ্ছে গ্যাসিয়াস ক্যাটায়ন, এটা হচ্ছে গ্যাসিয়াস অ্যানায়ন। এই গ্যাসিয়াস ক্যাটায়ন এবং গ্যাসিয়াস অ্যানায়ন মিলে একটা ক্রিস্টাল তৈরি করল। সেই ক্রিস্টাল তৈরি হওয়ার কারণে এনার্জি রিলিজ হবে। কারণ গ্যাস থেকে ক্রিস্টাল হচ্ছে সলিড অবস্থায় থাকে। গ্যাস থেকে সলিড অবস্থায় যখন চলে আসে তখন এনার্জি রিলিজ হবে। এটা খুব স্বাভাবিক। আমরা জানি যে যদি কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে তার এনার্জি বেশি থেকে ছোটাছুটি বেশি করে। এখন যদি তরল অবস্থায় আসে তাহলে তার ছোটাছুটির পরিমাণ কমে, এনার্জির পরিমাণও কমে। এখন যদি সেটা কঠিন অবস্থায় চলে আসে তাহলে এনার্জির পরিমাণ আরো কমে এবং স্টেবিলিটি আরো বাড়ে। এজন্য যদি বাষ্প থেকে বরফে কনভার্ট হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তি রিলিজ হয়। তো যেহেতু গ্যাসিয়াস অবস্থা থেকে ক্রিস্টাল অবস্থায় আছে যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মনে করেন গ্যাস, ক্লোরিন মনে করেন গ্যাস। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, লবণের ক্রিস্টাল। তাহলে গ্যাস অবস্থা থেকে ক্রিস্টাল অবস্থায় আসলো, এদের মধ্যে এনার্জি রিলিজ হবে, বন্ধন তৈরি হবে। বন্ধন তৈরি হলে এনার্জি রিলিজ হবে।
তো সেই এনার্জিটা রিলিজ হবে এই ক্রিস্টাল তৈরি করার সময় সেটাকে বলা হবে হচ্ছে ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি বেশি হলে কি হবে? যত বেশি এনার্জি রিলিজ হবে আমরা জানি তত বেশি তার স্টেবিলিটি বাড়বে। ফলে ল্যাটিস এনার্জি যত বেশি হবে তার স্টেবিলিটি তত বাড়বে। বিধায় আয়নিক কম্পাউন্ড যদি হয় যেমন সোডিয়াম ক্লোরাইড তার ল্যাটিস এনার্জি বেশি হতে হবে যাতে তার স্টেবিলিটি বাড়ে। তা না হলে যদি ল্যাটিস এনার্জি অনেক কম হয় ফলে দেখা গেল যে সোডিয়াম ক্লোরাইডের একটা লবণ আমরা নিয়ে আসলাম। একটু পরেই সেটা আবার লবণ থেকে বাষ্পে চলে গেল। কারণ তার ল্যাটিস এনার্জি অনেক কম। ফলে সে কম পরিমাণে এনার্জি রিলিজ করে কঠিন আসছিল, আবার কম পরিমাণে এনার্জি পাইছে, আবার বাষ্পে চলে গেছে। কিন্তু ল্যাটিস এনার্জি যদি বেশি হয়, তার মানে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়ে সে হচ্ছে কঠিন অবস্থায় আসবে। এই কঠিন অবস্থা থেকে আবার যদি তাকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে যেতে হয়, রিভার্ট করতে হলে ওই পরিমাণ এনার্জি যেটা সে রিলিজ করছে সেটা তাকে সাপ্লাই দিতে হবে। এনার্জি একবার রিলিজ হয়ে গেলে ওই বেশি পরিমাণে এনার্জি আবার সাপ্লাই দেওয়া কঠিন হবে। ফলে সে ক্রিস্টাল থেকে ক্রিস্টাল অবস্থায় থাকবে, তার স্টেবিলিটি বাড়বে। কাজেই আয়নিক কম্পাউন্ডকে আয়নিক অবস্থায় পাওয়ার জন্য এটা একটা শর্ত যে তার ল্যাটিস এনার্জি বেশি হতে হবে যাতে তাদের স্টেবিলিটি বাড়ে এবং আয়নিক কম্পাউন্ড আয়নিক অবস্থায় থাকে। আচ্ছা, তারপরে এখানে এটাই বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে হায়ার দ্য ভ্যালু অফ দ্য ল্যাটিস এনার্জি অফ দ্য ক্রিস্টাল, দ্য গ্রেটার is the ease of its formation, that is greater will be the stability of the crystal. যদি যে ক্রিস্টালটা তৈরি হবে সেই ক্রিস্টালের ল্যাটিস এনার্জি অনেক বেশি হয় তাহলে খুব সহজেই সেই ক্রিস্টালটা তৈরি হবে এবং সেই ক্রিস্টালের স্টেবিলিটি আরো বেশি হবে। তারপরে electronegativity difference of the two atoms forming the ionic bond should be high. যেই ২ টা এলিমেন্টস মিলে আয়নিক বন্ড তৈরি করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির যেই পার্থক্য সেটা অনেক বেশি হতে হবে। In fact, a difference of 2 or more is essential for the formation of ionic bond. এবং বাস্তবে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু ২ অথবা তার বেশি হওয়া জরুরি। আয়নিক বন্ড তৈরি হতে হলে যেমন সোডিয়ামের ইলেকট্রন নেগেটিভিটি 0.9, ক্লোরিনের হচ্ছে 3, ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 2.1। ফলে তারা এই ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স থেকে আমরা বলতে পারি যে তারা আয়নিক বন্ড তৈরি করবে। For example, since the electronegativity difference between sodium and chlorine is 2.1, therefore sodium and chlorine will form an ionic bond in sodium chloride molecule. যে উদাহরণটা বললাম যে যেহেতু সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা হচ্ছে ২ থেকে বেশি, সুতরাং তারা সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড মলিকুল তৈরি করবে এবং এটা হচ্ছে আয়নিক বন্ডের ভিতর দিয়ে করবে। তারপরে প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক বন্ডের মাধ্যমে যে কম্পাউন্ড তৈরি হয় তাকে আমরা বলি আয়নিক কম্পাউন্ড। তো আমরা এখন আয়নিক কম্পাউন্ডের কিছু বৈশিষ্ট্য দেখব। এটা কিন্তু আয়নিক বন্ডের বৈশিষ্ট্য না, এটা আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য। নাম্বার 1, ফিজিক্যাল স্টেট। আমরা যদি বাইরে চিনির লবণের কথা চিন্তা করি বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, কপার সালফেটের কথা চিন্তা করি, ব্লু ভিট্রিয়াল বা জিংক সালফেটের কথা চিন্তা করি, সাদা ভিট্রিয়াল, ম্যাগনেসিয়াম সালফেটের কথা চিন্তা করি। তো এগুলো যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড এবং সবগুলাই হচ্ছে আপনার নরমাল অবস্থায় আমাদের চোখের সামনে কিভাবে থাকে আমরা দেখতে পাই, প্রত্যেকটাই নরমাল অবস্থায় আমাদের চোখের সামনে সলিড অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি the ionic compounds are crystalline solid at room temperature, যে কক্ষ তাপমাত্রায় আয়নিক কম্পাউন্ড যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কেলাস আকারে কঠিন অবস্থায় থাকে। সোডিয়াম ক্লোরাইডের যে কেলাস সেটা হচ্ছে আপনার সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস তারা মিলে কিউবিক কেলাস যে গঠন সে গঠনে থাকে। কেলাসের বিভিন্ন টাইপ আছে, মানে ক্রিস্টালাইন বা ক্রিস্টালের বিভিন্ন রকমের রকমের হয়ে থাকে। এটা আপনারা ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বইয়ে ফার্স্ট পেপারে পড়েছেন। নাম্বার 2, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো যেহেতু তাদের পজিটিভ এবং নেগেটিভ পোল আছে সুতরাং তারা ইলেকট্রিসিটি বহন করতে পারে। ইলেকট্রিসিটি বহন করার জন্য তাদেরকে তো চলতে হবে। এই চলার জন্য তাদের সলিড অবস্থায় থাকলে হবে না। লিকুইড অবস্থায় যদি যায় তাহলে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সলিড অবস্থায় যদি তাদের ভিতরে মোবিলিটি থাকে না সুতরাং তারা পজিটিভ এবং নেগেটিভ পোল হইলেও তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন দে আর ইন দ্য সলিড স্টেট। কঠিন অবস্থায় আয়নিক কম্পাউন্ড গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। দ্য আয়নিক সলিডস কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন দে আর in the water solution or in other melting state.
আয়নিক কম্পাউন্ড গুলা তাদের সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কিন্তু যদি তারা পানির দ্রবণে বা জলীয় দ্রবণে যায় অথবা গলে যায়, গলিত অবস্থায় তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কারণ তখন তাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ গুলা চলাচল করতে পারে এবং ইলেকট্রিসিটি তখন তারা নিয়ে কন্ডাক্ট করতে পারবে। নাম্বার 3, they are quite hard, have low volatility and high melting and boiling point. তারা যে শক্ত এটা বোঝাই যায়। লবণের দানা অনেক শক্ত, চোখের সামনে দেখতে পান এটা। হাতের ২ আঙ্গুলের মাঝখানে লবণের দানা নিয়ে চাপ দিলে সেটা ভাঙে না। যথেষ্ট পরিমাণ শক্ত। এটাকে ভাঙতে হলে শক্তপোক্ত কিছু দিয়ে ভাঙতে হয়। লো ভোলাটিলিটি, ভোলাটাইল সাবস্টেন্স হলো সেই সমস্ত সাবস্টেন্স যারা কক্ষ তাপমাত্রায় এমনি বাষ্পে কনভার্ট হতে থাকে। যেমন সেন্টের শিশি খুলে রাখলে আস্তে, আস্তে সেখান থেকে সেন্ট আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। তারপরে বিভিন্ন ধরনের মসল্লা যেগুলো আ রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয়। গরম মসলা, আ তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে ফল, তারপরে এলাচ ইত্যাদি এগুলোও যখন রান্নায় ব্যবহৃত হয় তখন আপনারা এমনিতেই তার ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। তো এই যে তার ভিতরে যে উপাদানটা, সেই উপাদানটা হচ্ছে এমন যে উপাদানটা সহজেই সলিড অবস্থায় থাকা অবস্থায় সহজেই সে আস্তে, আস্তে সেখান থেকে বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়তেছে। এই বাষ্প আকারে, গ্যাস আকারে। এই যে একটা প্রপার্টি, এই প্রপার্টিকে তাকে বলা হয় ভোলাটিলিটি। এই প্রপার্টিটাকে বলা হয় ভোলাটিলিটি। যে এমনি সে কঠিন অবস্থায় থাকলেও বা তরল অবস্থায় যে অবস্থায় থাক সে আস্তে, আস্তে ছড়িয়ে পড়তে থাকে। তো এজন্য হচ্ছে আপনি যদি আতরের শিশি খোলা রাখেন দেখবেন যে সুগন্ধ সব ছড়িয়ে পড়েছে। একইভাবে অ্যা গোলাপ ফুল থেকে যে গোলাপ জল বানানো হয় সেটাও কিন্তু ভোলাটাইল। কারণ সেখান থেকে এই গন্ধটা ছড়িয়ে পড়ে। কিন্তু আয়নিক কম্পাউন্ড গুলার কিন্তু এরকম ভোলাটিলিটি নাই। যে কারণে লবণের দানাকে রেখে দিলে সেখান থেকে গন্ধ কোথাও ছড়িয়ে পড়ে না এবং লবণের দানাও আস্তে, আস্তে একসময় হাওয়া হয়ে যায় এরকম হয় না। ন্যাপথালিন যেরকম হয় ছড়িয়ে পড়ে। ন্যাপথালিন অবশ্য সাবলিমেশন এ যায়। যাদের ভোলাটিলিটি নাই, যেটা হচ্ছে ছড়িয়ে পড়বে সেটা হবে না। অ্যান্ড হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, লবণের দানাকে গলাইতে হইলে প্রচুর তাপ দেয়া লাগবে। লবণের দানা গলানোর পরে লবণের দানা শুধু লবণের দানা, পানি দিয়ে না। শুধু লবণের দানাকে যদি আপনি প্রেশার কুকারে দেন, শুধু লবণের দানা আর কিছু নাই। ১/২ কেজি লবণ প্রেশার কুকারে দিলেন। দিয়ে যদি এটাকে গলানোর চেষ্টা করেন, অনেক তাপ লাগবে। এটা হয়তো পারবেনই না। প্রেশার কুকার নষ্ট হয়ে যাবে। আবার এটাকে যদি গলানোর পরে শুধু স্রেফ এই জিনিসটাকে গলিয়ে যদি আপনি বাষ্পে কনভার্ট করতে চান, সেখানেও প্রচুর তাপ লাগবে। এজন্য বলা হচ্ছে তারা অনেক শক্ত, তাদের ভোলাটিলিটি নাই এবং তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। নাম্বার 4, solubility in the polar and non-polar solvent. Ionic solids are freely soluble in polar solvents like water, liquid ammonia, etc. On the other hand, ionic solids are insoluble or slightly soluble in non-polar solvents such as organic solvents like benzene, carbon tetrachloride, etc. তো আয়নিক যে সলিড গুলো থাকে সেগুলো পোলার সলভেন্ট, যেমন পানি, লিকুইড অ্যামোনিয়া খুব সহজেই এগুলোর ভিতরে গুলে যায়। এজন্য আমরা একটা টার্ম পড়েছিলাম লাইক ডিসলভস লাইক। পোলার সলভেন্ট পোলার সলিডকে খুব সহজে ডিসলভ করতে পারে। সলভেন্ট কাকে বলে? দ্রাবক। যার মধ্যে সলিড বা দ্রব দ্রবীভূত হয়। যেমন লবণ পানির মধ্যে দ্রবীভূত হয়। লবণ হচ্ছে সলিউট, পানি হচ্ছে সলভেন্ট। লবণের ভিতরে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আছে। সুতরাং লবণের পোলারিটি আছে। পানির ভিতরে পার্শিয়াল পোলারিটি আছে। আমরা দেখেছিলাম যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ফলে অক্সিজেন যেটা করে যে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। টান দিয়ে অক্সিজেন হচ্ছে পার্শিয়ালি নেগেটিভে কনভার্ট হয়। আর হাইড্রোজেন হচ্ছে পার্শিয়ালি পজিটিভে কনভার্ট হয়। ফলে তাদের ভিতর পোল থাকে। যেহেতু তাদের ভিতরে পোলারিটি আছে আর সোডিয়াম তাদের ভিতর পোলারিটি আছে, সুতরাং এই পোলার সলভেন্ট হওয়ার কারণে তারা হচ্ছে পানির মধ্যে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সহজেই ডিসলভ হয়। কিন্তু বেনজিনের কোনো পোলারিটি নাই। কার্বন টেট্রাক্লোরাইড এগুলোর পোলারিটি নাই। এগুলো হচ্ছে অর্গানিক সলভেন্ট। যেহেতু এগুলোর ভিতরে পোলারিটি নাই, সুতরাং এই সমস্ত নন পোলার সলভেন্টে আমাদের আয়নিক কম্পাউন্ড গুলা ইনসলিবল, দ্রবীভূত হয় না বা স্লাইটলি সলিবল, খুব সামান্য পরিমাণে সলিবল হতে পারে। তো যেহেতু পোলারে সলিবল হয়, নন পোলারে সলিবল হবে। সুতরাং এটাকে আমরা বলি হচ্ছে লাইক ডিসলভস লাইক। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি। ওই যে এখানে দেখানো হচ্ছে যে পানির ভিতরে কিভাবে সোডিয়াম ক্লোরাইড ডিসলভ হয়। সোডিয়ামের প্লাস আয়ন থাকে, ক্লোরিনের মাইনাস আয়ন থাকে।
তো পানির আবার পজিটিভ নেগেটিভ পোল থাকে। ফলে সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে যায় তখন তাদের এই সোডিয়াম এবং ক্লোরিন তারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে ক্লোরিন যে নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়নের চারিপাশে পানির যে পজিটিভ পোল সেটা হচ্ছে ক্লোরিনের চারপাশে আসে। এই ক্লোরিনকে এভাবে ঘিরে ধরে। সোডিয়াম যে প্লাস আয়ন সেটা চারপাশে পানির পজিটিভ যে নেগেটিভ যে পোল সেই পোলটা এসে সোডিয়ামকে ঘিরে ধরে। তো এই যে সোডিয়াম এবং ক্লোরিন পানির ২ ধরনের পোল দ্বারা, পানির যে ডাইপোল আছে পজিটিভ পোল এবং নেগেটিভ পোল দ্বারা ঘিরে ধরল, এইটাকে বলা হয় হাইড্রেশন বলা হয়। এই হাইড্রেশনের পরে যে অবস্থা থেকে এটাকে আমরা বলব হাইড্রেটেড ক্লোরাইড আয়ন, এটাকে আমরা বলব হাইড্রেটেড সোডিয়াম প্লাস আয়ন। এবং এইভাবে যখন পানির ভিতরে এই সোডিয়াম এবং ক্লোরিন হাইড্রেটেড অবস্থায় থাকে তখন তারা গুলে যায়। তখন তারা গুলে যায়। নাম্বার 5 crystal structure. Ionic solids do not exist as individual neutral independent molecule, rather they exist as three-dimensional solid aggregates which have definite geometric shape. আয়নিক যেই কম্পাউন্ড গুলো সেগুলো হচ্ছে এমনি এমনি একটা মলিকুল আকারে বাতাসে থাকে না বা পরিবেশে থাকে না। তারা তাদের এই মলিকুল গুলা একত্রে সলিড অবস্থায় থ্রি ডাইমেনশনাল স্টেটে নির্দিষ্ট ক্রিস্টালের আকারে পাওয়া যায়। জিওমেট্রিক শেপে পাওয়া যায়। এটা আমরা ক্রিস্টালের সম্পর্কে বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল শেপ আছে কিউবিক, রম্বিক, ক্রিস্টালের অনেক ধরনের শেপ আছে। যেমন সালফার থাকে হচ্ছে মনোক্লিনিক সালফার, রম্বিক সালফার এরকম ২ ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারে থাকে। হায়ার হাইলি ব্রিটেল, নাম্বার 6 হচ্ছে হাইলি ব্রিটেল। আয়নিক সলিডস আর হাইলি ব্রিটেল মানে খুবই ভঙ্গুর। যেমন হাতের ২ টা আঙ্গুলের মাঝখানে সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে যদি আপনি চাপ দেন এটা কিন্তু ভাঙবে না। কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের যে দানাটা সেটা যদি আপনি শক্ত একটা কোনো জায়গায় নিয়ে উপর থেকে শক্ত কিছু দিয়ে চাপ দেন তাহলে খুব সহজেই গুঁড়া হয়ে যায়। লবণের গুঁড়া, চিনির গুঁড়া তৈরি করা সহজ। এই যে খুব সহজেই সে গুঁড়া হয়ে যায় এটাকে বলা হয় ব্রিটেলনেস। আপনি যদি জয়ফল আ অথবা হচ্ছে লবঙ্গ, এলাচি এগুলাকে এই গুঁড়া করার চেষ্টা করেন, অত সহজ না। এটাকে চাপ দিলেই গুঁড়া হবে না। কাঠের একটা টুকরাকে নিয়ে গুঁড়া করার চেষ্টা করেন, খুব কষ্ট হবে। কিন্তু লবণের একটা দানাকে নিয়ে একটু চাপ দেন, কঠিন কোনো বস্তু দিয়ে, হামানদিস্তার ভিতরে একটা লোহার কোনো চামচ দিয়ে আরেকটা লোহার পাত্রের উপর রেখে চাপ দেন, এটা গুঁড়া হয়ে যাবে। এটাকে বলা হয় ব্রিটলনেস। তো আয়নিক কম্পাউন্ড গুলা খুবই ব্রিটল। কেন হয়? হ্যাঁ, এই ব্রিটলনেস এর কেন হলো? কারণ হচ্ছে যে তাদের যে পজিটিভ এবং নেগেটিভ পোল থাকে, এই পোল গুলা যেমন সোডিয়াম ক্লোরাইডের পজিটিভ পোল থাকে। যখন চাপ দেওয়া হয়, চাপ দিলে নেগেটিভ পোল, নেগেটিভ পোল পজিটিভ পোলের কাছে চলে আসে। যেমন পজিটিভ পোলের কাছে চলে আসছে ২ টা লেয়ারের। কিন্তু একাধিক লেয়ার আছে। এই যে এই ২ টা লেয়ারের ক্ষেত্রে পজিটিভ পোল, নেগেটিভ পোল আলাদা আছে। কিন্তু এই ২ টা লেয়ারের এই বাম পাশের লেয়ারের পজিটিভ পোল আর এই বাম পাশের লেয়ারের যে ডান দিকের সারি, সেই সারির পজিটিভ পোল এবং ডান পাশের লেয়ারের যে বাম দিকের সারি, সেই সারির পজিটিভ পোল তারা পাশাপাশি চলে আসলো চাপের কারণে। যখন চাপ প্রয়োগ করা হবে চাপ দেওয়া হলো, চাপ দিলে তখন এখান থেকে একটু সরে একটুখানি নিচের দিকে সরে আসলো। পরে পজিটিভ পোল, নেগেটিভ পোল, আবার পজিটিভ পোলের কাছে চলে আসলো। যখন এরকম ২ টা পোল কাছাকাছি চলে আসে তখন তারা বিকর্ষণ করবে এবং খুব সহজে ভেঙে যাবে। এখানে কি বলা হচ্ছে if a little external force is applied on ionic crystal, যদি আয়নিক ক্রিস্টালের উপরে খুব সামান্য পরিমাণে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়, they are easily broken, তারা খুব সহজেই ভেঙে যায়। This property is called brittleness এবং এইরকম করে সহজে ভেঙে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে brittleness অথবা ভঙ্গুরতা। তারপরে কি? হাই ডেনসিটি, ঘনত্ব। তাদের অনেক বেশি ঘনত্ব থাকে। The electrostatic force of attraction existing between the cation and anion in an ionic crystal bring these ions very close to each other. যেহেতু আয়নিক যেই কম্পাউন্ড অর্থাৎ আয়নিক ক্রিস্টাল যেটা তৈরি হয় সেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ফলে তারা এই ফোর্সের কারণে আয়ন ২ টা খুব কাছাকাছি চলে আসে। This decreases the volume of crystal and as a consequence, this ionic crystal has high density. যেহেতু তাদের খুব কাছাকাছি থাকে, ফলে তাদের মাঝখানে ফাঁকা জায়গা থাকে না। ফলে তারা খুব কাছাকাছি লেপ্টে থাকে বলে তাদের ঘনত্ব অনেক বেশি হয়।
ঘনত্ব অনেক বেশি হয়। কারণ পাতলা আর ঘনত্ব আপনারা বুঝেন। যে ডাউল রান্না করার সময় ১ পোয়া ডাউল দিছে আর হচ্ছে ২ কেজি পানি দিছে। এটা আমরা বলব হচ্ছে পাতলা ডাউল। কারণ এখানে ডাউলের মলিকুল গুলা বহু দূরে অবস্থান করতেছে। আর যদি আপনার ১ কেজি ডাউল ১ কেজি পানি দিয়ে রান্না করে, খুব ঘন একটা ডাউল তৈরি হবে। এখানে কি হবে? ডাউলের মলিকুল গুলা কাছাকাছি একদম গায়ের সাথে গা লেগে অবস্থান করছে। তো যেহেতু গায়ের সাথে গা লেগে থাকার কারণে ডাউল ঘন হয়ে গেল। আর দূরে থাকলে পাতলা হয়। ঠিক একই রকম যে এখানে আয়নিক যেই সলিড গুলো বা আয়নিক ক্রিস্টাল গুলো তৈরি হয়, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নটা খুব কাছাকাছি থাকে। ফলে যতটুকুই থাক ওটা খুব ঘন আকারে থাকে। ভিতরে ফাঁকা থাকে না। তারপরে কি? They do not exhibit isomerism. তারা আইসোমারিজম শো করে না। অর্থাৎ একই রকমের গাঠনিক মলিকুলার স্ট্রাকচার বা ভিন্ন গাঠনিক সংকেত এরকম হয় না। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলোর ক্ষেত্রে একাধিক ধরনের মলিকুলার স্ট্রাকচার সেম হওয়ার পরেও তাদের স্ট্রাকচারাল ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা সেম হওয়ার ফলে স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন হতে পারে। আইসোপেন্টেন, নিওপেন্টেন এগুলো আপনারা পড়ছেন। তো কিন্তু এই আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আইসোমারিজম শো করে না। কেন? কারণ আয়নিক বন্ড ইনভলভিং ইলেকট্রোস্ট্যাটিক লাইনস অফ ফোর্স বিটুইন অপোজিট আয়ন্স ইজ নন-রিজিড অ্যান্ড নন-ডিরেকশনাল। মানে আয়নিক বন্ড যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে হয়ে থাকে। যে কারণে এত বেশি শক্তিশালী যে এরা ঘোরার কোনো সুযোগ দেয় না। নন-রিজিড অ্যান্ড নন-ডাইরেকশনাল। এটা মানে এমন যে এরা একে অপরের সাপেক্ষে ঘুরতেও দিবে না। আবার হচ্ছে আশপাশে নতুন করে আরেকজনকে যুক্ত হতেও দিবে না। The ionic compounds are therefore incapable of exhibiting stereoisomerism কাজেই আয়নিক কম্পাউন্ড গুলা স্টেরিওআইসোমারিজম শো করে না। এখন কথা স্টেরিওআইসোমারিজম কাকে বলে? যে একই ধরনের মলিকুলার ফর্মুলা বাট ভিন্ন 3D স্ট্রাকচারের গাঠনিক ফর্মুলা। এর ভিতরে আছে ডায়াস্টেরিওমার, এনানসিওমার, তারপরে আছে কনফর্মার, রোটামার্স ইত্যাদি আছে। তো এই ছিল আয়নিক কম্পাউন্ড, আয়নিক বন্ড নিয়ে কথা। আশা করি বুঝতে পেরেছেন। সামনের ক্লাসে আমরা পরবর্তী বন্ড নিয়ে আলোচনা করব। Thanks to all for joining the class.